সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি তোমাদের রতন স্যার, সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয় সপ্তম অধ্যায় পার্ট 1। তো চলো শিক্ষার্থীরা, আর দেরি না করে আমরা আমাদের মূল পর্বের দিকে যাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু বাংলাদেশের জলবায়ু প্রকৃতি। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তার আগে তোমাদের বলে রাখি, অবশ্যই মূল বই এবং পেন্সিল সঙ্গে রাখবা। বরাবরের মতো আজকেও আমি মূল বইয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আন্ডারলাইন করে দেব। একটু খেয়াল করো, আমি তোমাদেরকে বইটা দেখাচ্ছি। সপ্তম অধ্যায় বাংলাদেশের জলবায়ু। এখানে বলা হয়েছে, তোমরা বইয়ের দিকে খেয়াল করো, আবহাওয়া ও জলবায়ু দুইটি শব্দ। বস্তুত এক মনে হলেও আসলে এরা এক নয়, আলাদা। আবহাওয়া হলো কোনো একটি অঞ্চলের একদিন বা দিনের বিশেষ কোনো অংশে। আবহাওয়া হচ্ছে কোনো একটি অঞ্চলের একদিন বা দিনের কোনো বিশেষ অংশের তাপমাত্রা, বায়ুর চাপ, তাপ প্রবাহ ইত্যাদি। এরপরে নেক্সট স্টেপে আসো, পরের স্টেপে আসো। বলা হয়েছে আবহাওয়া প্রতিদিন এমনকি ঘন্টায় ঘন্টায় বদলাতে পারে। আর অন্যদিকে জলবায়ু 30 থেকে 40 বছরের। তাহলে জলবায়ু কি? কোন অঞ্চলে 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলা হয়। তবে কোন দেশ বা অঞ্চলের জলবায়ু বোঝার জন্য ওই উপাদানগুলো ছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ নিয়ামক আছে। এই নিয়মগুলো কি এবার একটু দেখি। দেশটির অক্ষাংশ, দ্রাঘিমাংশ, এইবার একটু কিছু বোঝার বিষয় আছে। দেশটির অক্ষাংশ ও দ্রাঘিমাংশ, সমুদ্র থেকে তার দূরত্ব, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, ভূমির ঢাল, মৃত্তিকার গঠন, বনভূমির পরিমাণ ও বা অবস্থান প্রভৃতি জলবায়ু প্রকৃতি নির্ণয়ের নিয়ম। তাহলে কি কি বিষয় দেখলাম? প্রত্যেকটা শব্দ দেখো। দ্রাঘিমাংশ, সমুদ্র থেকে তার দূরত্ব, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, ভূমির ঢাল, মৃত্তিকার গঠন মানে মাটির গঠন, বনভূমির পরিমাণ ও অবস্থান প্রভৃতি জলবায়ু প্রকৃতি নির্ণয়ের নিয়ামক। মানুষের জীবনযাত্রা পরিবর্তন ও ভোগবিলাসিতা অথবা উন্নয়নের কারণে জলবায়ু তার স্বাভাবিক বৈশিষ্ট্য হারায়। আমরা আজকে যা শিখব, পার্ট 1 থেকে বাংলাদেশের জলবায়ু প্রকৃতি কেমন তা ব্যাখ্যা করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। এখানকার জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত। গুরুত্বপূর্ণ লাইন, ক্রান্তীয় অঞ্চল বলতে কি বোঝানো হচ্ছে? আবার বাংলাদেশ ক্রান্তীয় মৌসুমী জলবায়ুতে অবস্থিত। এটা কি? ক্রান্তীয় অঞ্চল বলতে তোমার যে কর্কট ক্রান্তি রেখা আছে। এখন প্রশ্ন হতে পারে, স্যার কর্কট ক্রান্তি রেখা কি? হ্যাঁ, বাংলাদেশের সীমাতে তোমরা যদি গ্লোব দেখো, তাহলে বাংলাদেশের সীমারেখায় একটা রেখা দেওয়া আছে, দেখবা যে কর্কট ক্রান্তি রেখা, অর্থাৎ বাংলাদেশের ভিতর দিয়ে রেখাটা গেছে। তো এই রেখাটাকেই বলা হচ্ছে ক্রান্তীয় অঞ্চল। অর্থাৎ ওই রেখা যেই বরাবর গেছে, আমাদের দেশের যে অঞ্চল দিয়ে গেছে সেটাকে ক্রান্তীয় অঞ্চল বলা হচ্ছে। ওই কর্কট ক্রান্তি রেখাটা আমাদের দেশের যে অঞ্চল দিয়ে গেছে সেটাকে বলা হচ্ছে ক্রান্তীয় অঞ্চল। এবং ওই অঞ্চলের বায়ু যেটা, সেটা হচ্ছে মানে ক্রান্তীয় অঞ্চলের বায়ু। এবং বিভিন্ন মৌসুম, গ্রীষ্ম, বর্ষা, শীত, এটাকে বিভিন্ন মৌসুমী বায়ু বলা হচ্ছে। বিভিন্ন সময়ের বায়ুটাকে বলা হচ্ছে মৌসুমী বায়ু। সমুদ্রের নিকটবর্তী হওয়ায় ও মৌসুমী বায়ুর প্রভাব এখানে শীত ও গ্রীষ্ম কোনোটাই খুব তীব্র নয়। এখানে গ্রীষ্মকালটা উষ্ণ ও বৃষ্টিবহুল এবং শীতকাল শুষ্ক। হিমালয় পর্বতমালা যদিও বাংলাদেশের সীমান্তবর্তী নয়, বেশ উত্তরে, তবুও হিমালয় থেকে যে হিমপ্রবাহটা এখান থেকে আমাদের বাংলাদেশকে রক্ষা করে হিমালয় পর্বত। মানে হিমালয় পর্বত ওই যে হিমবাহটা আসাকে বাধা দেয় আর কি। যদি কাছে হইতো তাহলে পুরোপুরি বাধা দিত, যেহেতু দূরে তারপরেও এই হিমবাহটা রক্ষা করে এই হিমালয় পর্বত। নেক্সট স্টেপে আসো। শীতকালে বাংলাদেশের, আন্ডারলাইন করবা, শীতকালে বাংলাদেশের তাপমাত্রা 11 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। তবে উত্তর পশ্চিম অঞ্চলে 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন লোয়েস্ট টেম্পারেচার এটা দেখানো হয়েছে। উত্তর থেকে উত্তর পশ্চিম অঞ্চলে 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। গুরুত্বপূর্ণ দুইটা লাইন আমি আবারও স্মরণ করে দিচ্ছি। শীতকালে তাপমাত্রা 11 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস থাকে এবং সর্বনিম্ন হয় 4 থেকে 5 ডিগ্রি। এবার বৈশাখ মাস অর্থাৎ গ্রীষ্মকালের বিষয় আসো। বৈশাখ মাসে বাংলাদেশে গ্রীষ্মকালের ঋতু শুরু হয় আর কি। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী এপ্রিলের মাঝামাঝি পর্যায়ে এই সময়টাকে ধরা হয়। এখানকার টেম্পারেচারটা আমরা শুনবো এই সময়
বাংলাদেশের সর্বোচ্চ গড় তাপমাত্রা 34°C এবং সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 21°C, যেটা আমরা উপরে দেখে আসলাম 11 থেকে 29, এখানে হবে 21 থেকে 34। এরপরে আসো উত্তর পশ্চিমাঞ্চল। মনে আছে উত্তর পশ্চিমাঞ্চলের শীতকালের তাপমাত্রা কত ছিল? 4 থেকে 5°C, আর এখানে আছে 40 থেকে 45°C তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা 40 থেকে 45°C। এখানে আবার বৈশাখ মাস কালবৈশাখী ঝড় হয়। কালবৈশাখী ঝড় বলতে কি বোঝো বা কালবৈশাখী ঝড় কি, এই বিষয়ে তোমার ছোট প্রশ্ন থাকতে পারে। এরপরে নিচের স্টেপে চলে আসো। বাংলাদেশে বঙ্গোপসাগর জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়। জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ মৌসুমী, অর্থাৎ যে বায়ুটা প্রবাহিত হয় তার মধ্যে জলীয় বাষ্প থাকে, একে গ্রীষ্মের মৌসুমী বায়ু বলা হয়। এই মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়। এখন প্রশ্ন হতে পারে, স্যার মৌসুমী বায়ু কি? মৌসুমী বায়ু হচ্ছে, লিখে নাও আলাদা করে, এটা তোমাদের সঙ্গে নাই, আমি বলে দিচ্ছি। যে বায়ু ঋতু পরিবর্তনের সাথে সাথে দিক পরিবর্তন করে তাকে মৌসুমী বায়ু বলে। যে বায়ু ঋতু পরিবর্তনের সাথে সাথে দিক পরিবর্তন করে তাকে মৌসুমী বায়ু বলে। ঋতু পরিবর্তনের সাথে দিক পরিবর্তন বলতে কি? দেখো, শীতকালে যে বায়ুটা প্রবাহিত হয় সেটা উত্তর দিক থেকে, বাট গ্রীষ্মকালে যে বায়ুটা প্রবাহিত হয় সেটা দক্ষিণ থেকে। একবারেই কিন্তু উত্তর থেকে দক্ষিণে চলে যায় না, আগে উত্তর থেকে আস্তে 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 পর্যায়ক্রমে দক্ষিণে যায়। তাহলে উত্তর থেকে যে বায়ুটা প্রবাহিত হয় সেটাকে বলা হয় শীতকালীন মৌসুমী, আর গ্রীষ্মকালীন যে বায়ু প্রবাহিত হয় সেটা দক্ষিণ থেকে। এই যে পরিবর্তন হইল উত্তর থেকে দক্ষিণে বা দক্ষিণ থেকে উত্তরে আবার ব্যাক করছে, এইটাকে বলা হচ্ছে মৌসুমী বায়ু। মানে যে মৌসুমী যে বায়ু প্রবাহিত হয় সেটাকে বলা হচ্ছে মৌসুমী বায়ু প্রবাহ। এরপরে বাংলাদেশের বঙ্গোপসাগরে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়, একে গ্রীষ্মের মৌসুমী বায়ু বলা হয়। গ্রীষ্মের মৌসুমী বায়ু বলতে কি বোঝো বা কাকে বলে, এই সংজ্ঞাটা আসতে পারে। তারপরে বলেছে এই মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়, তবে আবহাওয়া অবস্থানজনিত কারণে দেশের সব এলাকার সমান বৃষ্টিপাত হয় না। অবস্থার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বৃষ্টিপাত হয়। এরপর সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার এলাকায় বেশি বৃষ্টিপাত হয়, এখানে উল্লেখ করা আছে। আমি পরের স্টেপে যাচ্ছি। বাংলাদেশের জলবায়ুকে বলা হয় সমভাবাপন্ন। বাংলাদেশের জলবায়ুকে কেন সমভাবাপন্ন বলা হয়? কারণ এদেশের টেম্পারেচারটা না গরম না শীত, অর্থাৎ না উষ্ণ না শীত, এই জন্য একে বলা হয় সমভাবাপন্ন, অর্থাৎ শীত ও উষ্ণ উভয় এখানে সমান। যদিও এখন চরম ভাবাপন্ন হয়ে গেছে আমাদের দেশের অবস্থা, তারপরও প্রাকৃতিক বিবেচনা করে আমাদের এটাকে বলা হয় সমভাবাপন্ন। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসবো। আমরা এ পর্যন্ত যা পড়ে আসবো একটু রিমাইন্ড করো তো আমার প্রিয় শিক্ষার্থী। বাংলাদেশের শীতকালে গড় তাপমাত্রা কত বলেছিলাম? বাংলাদেশের শীতকালে গড় তাপমাত্রা কত বলেছিলাম? 11 থেকে একটু দেখো 19°C। এটা কখনকার? শীতকালে। শীতকালে বাংলাদেশের গড় তাপমাত্রা এটা। এখন সর্বনিম্ন কত এই শীতকালে? সর্বনিম্ন কত? 4 থেকে 5°C। কোথায়? উত্তর থেকে উত্তর পশ্চিম, উত্তর থেকে উত্তর পশ্চিম অঞ্চলে। উত্তর থেকে উত্তর পশ্চিম অঞ্চলে। এরপরে আছে গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে তাপমাত্রা কত বলেছিলাম? সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত? সর্বনিম্ন বলেছিলাম কত? 21°C। সর্বোচ্চ কত বলেছিলাম? 34°C। গ্রীষ্মকালে কত বলেছিলাম? গ্রীষ্মকালে সর্বনিম্ন কত? 21, সর্বোচ্চ কত? 34। ঠিক এভাবে যদি আমি বলি 21° থেকে 34°C, তাই তো? আমি কাউন্ট দিলাম একই, 21° থেকে 34। শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা আর গ্রীষ্মকালে সর্বোচ্চ। সর্বোচ্চ তাপমাত্রা কত এখানে? 40° থেকে 45°C। এটা কোথায়? ওই যে উত্তর পশ্চিম অঞ্চলে। এইটা ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এই অঞ্চলের যে টেম্পারেচারগুলো আমরা দেখলাম, এটা সময় ভেদে অর্থাৎ মৌসুম ভেদে কিন্তু ডিফারেন্স হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো আজকে আমাদের আলোচনা ছিল এতটুকুই, পার্ট 1। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই মনোযোগ দিয়ে ক্লাস করেছো, আর আমি আশা করব তোমাদের কাছে এই পার্টটি আবারও তোমরা রিভিশন করবা, সুন্দর করে ভালো করে নিজেরাই 2 থেকে 3 বার পড়বা, গুরুত্বপূর্ণ লাইনগুলো তোমরা আবারও আইডেন্টিফাই করবা, এবং কমপক্ষে 10টি এসকিউ, যেটা বরাবর আমি তোমাদের কাজ দিয়ে থাকি, 10টি এসকিউ নিজেরাই তৈরি করবা, এবং পারলে ছোট ছোট প্রশ্ন যেগুলো সৃজনশীলের ক্ষেত্রে আমাদের ক নম্বরে থাকে, এসকিউ এর সাথে কিন্তু হয়ে যায়, এই ধরনের প্রশ্ন তোমরা তৈরি করবা, গ্রুপে শেয়ার করবা, আমি চেষ্টা করব তোমাদের সেগুলো দেখে দেওয়ার জন্য। তো প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই শেষ করছি। আবারও কথা হবে নতুন একটি ক্লাস নিয়ে আগামী পর্বে। ততদিন অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রেখো। ধন্যবাদ সবাইকে।